ছিলাম মানে অবজেক্টিভ গুলো আমরা জানলাম। হ্যাঁ, অবজেক্টিভ গুলো কি কি ছিল আমাদের? বেসিক প্রিন্সিপালস গুলো জানতে হবে আমাদের। বেসিক প্রিন্সিপালস কিসের? এই বিভিন্ন ধরনের মেকানিক্যাল ডিভাইস যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বেসিক কিছু প্রিন্সিপালস জানবো। প্রবলেম সলভিং স্কিল গুলো আমাদের ডেভেলপ করব। এরপর কি আছে? আচ্ছা, ডিজাইন, মেকানিক্যাল সিস্টেম কিভাবে আসলে ডিজাইন করতে হয় এটা আসলে বিস্তারিত আমরা জানবো না, জাস্ট একটু সংক্ষেপে আমাদের বেসিক জিনিসগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখবো। হ্যাঁ, এরপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের আসলে রোলটা কি সেটা আসলে আমরা আসলে ডিরেক্টলি জানবো না, পড়াশোনা করলে আসলে মানে সেমিস্টারের শেষে আমরা আসলে নিজেরাই বুঝতে পারবো যে ওরা আসলে কি কি কাজ করে বা হইতেছে ওদের কন্ট্রিবিউশনটা কি হ্যাঁ সোসাইটিতে। এরপর কি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে না, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবো এই সেমিস্টারে, কিন্তু করবো এই সেমিস্টারে আমরা একটা প্রেজেন্টেশনের ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর সমস্যা নেই, প্রেজেন্টেশন নিয়ে খুব ভয় পাওয়ার কিছু নেই। প্রেজেন্টেশনে উপস্থিতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাইলে বুঝতে পারতেছেন মার্কিং খুব সুন্দর করে হবে। উপস্থিত হন, দেখি আমরা। হ্যাঁ, মানে নিজেদেরকে আসলে ডেভেলপ করতে হবে। প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার কিন্তু আসলে কোনো মানে বিকল্প নেই। হ্যাঁ, আর মানে আগের দিনে হয়তো চলে যেত, এখন আসলে চলে না। স্পেশালি কর্পোরেট জবগুলোতে তো আসলে কথাবার্তা বলতে পারার একটা কি বলবো মানে খুবই একটা সিগনিফিকেন্স আছে। হ্যাঁ, খুবই সিগনিফিকেন্স আছে, খুব বড় একটা বিষয়। আজকে গেলাম, অবজেক্টিভ শেষ করলাম, এরপরে কি? আচ্ছা, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আসলে হিস্ট্রিটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আসলে কখন থেকে, মানে টেক্সটাইলের যাত্রা আসলে কবে থেকে শুরু হয়েছে? সৃষ্টি শুরু থেকে, মানে কাপড় তখন থেকেই পরে। হয়তো এখনকার আমরা যেভাবে কাপড় পরি তখন এরকম ছিল না, স্টাইল ডিফারেন্ট ছিল, ম্যাটেরিয়ালস হয়তো ডিফারেন্ট ছিল। হ্যাঁ, কিন্তু তখনও পড়তো। হ্যাঁ, তখন থেকেই কিন্তু আসলে টেক্সটাইলের সূচনা। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসলে অনেক প্রাচীন আমল থেকেই আছে। হ্যাঁ, যেমন হইতেছে আমরা যদি এনশিয়েন্ট ইজিপ্টের কথা ধরি, হ্যাঁ, তখন ওখানে যে পিরামিড বা হচ্ছে মানে পিরামিড একটা খুব সিগনিফিক্যান্ট একটা নাম। হ্যাঁ, তো পিরামিড যখন তৈরি করছে তখন ওই এত বড় বড় পাথরগুলো আসলে কিভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের পুলি, লিভার এগুলো ব্যবহার করে দিত। না, পুলি, লিভার এগুলো কিন্তু আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ। হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা কি বলবো একটা কন্ট্রিবিউশন, সিগনিফিক্যান্ট একটা কন্ট্রিবিউশন। এখন হয়তো আমরা এখনো প্রচুর পুলি বা লিভার ইউজ হয়, বাট এখন আসলে আমরা ওইভাবে হয়তো মানে ডিরেক্ট আসলে দেখতে পাই না, কারণ হচ্ছে জিনিসগুলো আসলে এখন মেশিনের বাক্সের মধ্যে থাকে। হ্যাঁ, মেশিনের বাক্সের ভিতরে থাকে, তো সেই জন্য আসলে দেখি না। হ্যাঁ, কিন্তু মেশিনারিজগুলো যদি আমরা খুলে দেখি এখনো দেখবো ওই পুলির সিস্টেম বা হচ্ছে এই লিভার সিস্টেম এগুলো কিন্তু এখনো প্রচলিত। হ্যাঁ, ক্লাসের সময় যে কেন মানুষ বিরক্ত করে, আর আপনার এই যে খালি মানে ক্লাসের সময় খালি প্রবলেম নিয়ে চলে আসে না, এটা আর শুক্রবার স্যারে কি এখনো দিন আসা যায় না? খালি শুক্রবারই আসতে হবে। হ্যাঁ, আসেন একদিন দুই দিন ছুটি টুটি নিয়ে আসেন, যে মানে মানুষ তো একটু দেখা করতেও যায় কোনো সময়। আমরা তো দেখি না, মানে অনেক সময় তো হয় যে শুক্রবার আপনাদের দেখি না। মাঝে মধ্যে তো মানুষ উঠতে হবে। তো এনশিয়েন্ট সিভিলাইজেশনে তো এই ধরনের পোলিস লিভার মানে সিম্পল যেসব পুলি লিভার যেগুলো ছিল সেগুলো আর কি তৈরি হয়েছে। এরপর আমাদের এই যে যদি রেনেসার কথা বলি, হ্যাঁ, রেনেসায় হইতেছে আমাদের এই যে কারা কারা ছিল রেনেসার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম যদি আমরা বলি, গ্যালিলিও, আর কি ছিল লিওনার্দো দা ভিঞ্চি। তো এই যে গ্যালিলিও কে ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী, তাই না? উনি তো এই রেনেসার সময়ও কিন্তু আসলে অনেক ধরনের আসলে মেকানিক্যাল ডিভাইস আসলে ব্যবহার করতো। হ্যাঁ, যেমন হইতেছে যে জ্যোতির্বিজ্ঞানের কথাই যদি বলি তখন হইতেছে যে নক্ষত্রের গতিপথ বা এগুলো যে অবজার্ভ করতো তারা কিভাবে করতো, একদম খালি চোখে তো সবসময় করতো না। তখন কিন্তু টেলিস্কোপ, তখন হয়তো মানে টেলিস্কোপের এখন যে মডার্ন ভার্সন সেগুলো ছিল না। হ্যাঁ, কিন্তু তখনও ছিল। হ্যাঁ, বিভিন্ন ধরনের লেন্স তারা ব্যবহার করতো। হ্যাঁ, দূরবীন, মানে দূরবীন তো আসলে লেন্স দিয়ে আসলে তৈরি। হ্যাঁ, তো এই বিভিন্ন ধরনের লেন্স তারা আসলে ব্যবহার করতো। না, এই লেন্সগুলো কিন্তু আলটিমেটলি আমাদের মেকানিক্যাল ডিভাইসই বলা যায়। হ্যাঁ, তো এইগুলো তো কিন্তু আসলে মানে মানে কি বলে আমাদের মধ্যযুগেও কিন্তু আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের বেশ একটা ভালো কন্ট্রিবিউশন ছিল। এরপর হচ্ছে আমাদের ইসলামিক এরার কথা যদি বলি, হ্যাঁ, তখনও কিন্তু বেশ ভালোই কন্ট্রিবিউশন ছিল। হ্যাঁ,
বিভিন্ন ধরনের মেকানিক্যাল ডিভাইস আবিষ্কৃত, মানে মেডিকেল সায়েন্সে বলেন বা ইয়াতে বলেন, হ্যাঁ, তখন কিন্তু অনেক কিছু আবিষ্কৃত হয়েছে, হ্যাঁ। এরপরে হচ্ছে আচ্ছা 20th সেঞ্চুরি, মানে হচ্ছে এরপরে এর আগে ছিল হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের যেমন ধরেন আমাদের সেলাই মেশিন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ঠিক আগে দিয়েই হয়তো বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের একদম শুরুর দিকেই হয়তো সেলাই মেশিন আবিষ্কৃত হয়, হ্যাঁ, কত 1700 সামথিং সালের দিকে, 1750 এর পরে মনে হয়, হ্যাঁ। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা মনে হয় আমরা 19th সেঞ্চুরিতে পড়ি, তো মানে বলা যায় একদম কাছাকাছি সময় আসলে আমাদের এই কি বলে সেলাই মেশিন বা সুইং মেশিনগুলো আবিষ্কৃত হয়, না? তো তখনও আসলে মানে এই জিনিসটাও তো আসলে মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা কন্ট্রিবিউশন টেক্সটাইলের উপরে, তাই না? খুব ভালো একটা জিনিস ছিল। প্রেজেন্ট ডে এখন তো আসলে মানে প্রচুর মানে এই বলেন অটোমেটিক অটোমেশনের কথা বলেন বা হইতেছে যে মানে এই বিভিন্ন ধরনের ভেহিকল আমরা ইউজ করি, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন, এরোপ্লেনস বলেন, মানে সব জায়গায় আসলে এখন এই যে আমরা তাকে দিচ্ছি এই যে এই মেশিনারিজ গুলো সব জায়গায় আসলে এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কিছু না কিছু ছাপ তো অবশ্যই আছে, তাই না? কন্ট্রিবিউশনস আছে। এই তো গেল আমাদের একটা হিস্ট্রি। এখন কথা হচ্ছে মানে এগুলো আসলে আমরা কেন করতেছি, মানে এইগুলো জানার আসলে কি দরকার? এগুলো জানা ফর্মালিটি। শুরুতেই তো আসলে আমরা একদম ম্যাথের দিয়ে পড়াই করতে পারি না, ম্যাথে তো আস্তে আস্তে যেতে হবে, মানে এক ধাপ দুই ধাপ সিঁড়ি পার করেই তো আসলে যেতে পারে, হ্যাঁ। একদম প্রথম ক্লাসে যদি ম্যাথ দিয়ে দিই তাহলে আজকে কয়জন আসছেন? কালকে দেখবো আমি খালি রুমে ভিডিও করতেছি, এই জন্য আজকে ম্যাথটা দিতেছি না, আরো দু একটা ক্লাস করেন পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি পাওয়া যায়? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া লাগবে সেটা নিয়ে তো আসলে আগে একটু আলোচনা করে ফেললাম। দেন আচ্ছা আগামী ক্লাসে হইতেছে আমরা মেইনলি থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা শুরু করব, হ্যাঁ। আমাদের ফার্স্ট টপিকটা আসলে থাকবে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স কি আমরা জানি, মনে হয় এইচএসসি তে পড়ছিলাম ফিজিক্সে, এইচএসসি ফিজিক্সে, আর এখানে ফিজিক্সে কি আপনারা পড়ছিলেন কিনা আমি শিওর না, মানে সিলেবাসে ছিল কিনা। হ্যাঁ, তাপগতিবিদ্যা পড়ছি তো, না? হয়তো এটাই থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যা জিনিসটা কি? তাপের সাথে কাজের বা হইতেছে অন্যান্য কি বলবো অন্যান্য এনার্জি ফর্মের যে রিলেশন, সেটাকেই আমরা আসলে তাপগতিবিদ্যা মানে একদম বাংলা কথায় তাপগতিবিদ্যা বলতে পারি, হ্যাঁ, বা থার্মোডাইনামিক্স বলতে পারি। বিষয়টা হচ্ছে আপনার নাম কি? এই তো প্রিন্সের সাথে অন্যান্য স্টুডেন্টের যে সম্পর্ক বা রিলেশন সেটাই হবে কি প্রিন্স ডাইনামিক্স। বিষয়টা এরকম, তাপের সাথে অন্যান্য যে সম্পর্ক সেটাই হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স। কি রে ভাই, ক্লাসটাও একটু নিতে দেয় না শান্তি মতন। আচ্ছা, তো থার্মোডাইনামিক্স আমাদের মোটামুটি 4টা ল আছে, হ্যাঁ, 4টা ল। আমরা সম্ভবত 3টা ল পড়ছিলাম, একটা ল পড়ি নাই, যেমন প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, হ্যাঁ, পড়ছিলাম কি মনে আছে কারো? মনে হয় পড়ছিলাম, হ্যাঁ। ডিপ্লোমা লেভেলে সিলেবাসটা আমি আসলে জানি না, বাট এইচএসসি তে মনে হয় ছিল, মানে এইচএসসি যারা পড়েছে তারা হয়তো পেয়েছে। আর ডিপ্লোমা তো আপনার হইতেছে একদম টেক্সটাইলেই পড়ছে, তখন ওখানে মনে হয় ছিল না, এটা ইনক্লুডেড ছিল জুলের যে সূত্রগুলো সেটা। হ্যাঁ, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র সবগুলো জুলের না, একটা মানে প্রথমটা হইতেছে জুলের সূত্র। আরেকটা এছাড়াও একটা সূত্র ছিল, সেটা সম্পর্কে আসলে খুব বেশি আমাদের লেখা ছিল না, ওটা ছিল শূন্যতম সূত্র, হ্যাঁ। তো মোটামুটি 4টা সূত্র আর কি, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। মেইনলি আমরা এইচএসসি যারা পড়ছি আমরা শুধু ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড লটাই পড়ছি। আর শূন্যতম সূত্র সম্পর্কে হয়তো 2-1 লাইন লেখা ছিল, এর বেশি কিছু লেখা ছিল না। প্রত্যেক কিছু মানে শূন্যতম সূত্র মানে শূন্য, জিরো ল বানানোর কি দরকার ছিল? ওটা ফোর্থ ল বানাই 1 2 3 4 জিরো বার আসছে কেন? বিষয়টা হচ্ছে কি ফার্স্ট ল আগে আবিষ্কার হয়ে গেছে, এরপরে হচ্ছে জিরো ল আবিষ্কার হয়েছে। এখন জিরো ল এর মানে ইউনিকনেসটা ফার্স্ট ল এর চেয়ে বেশি ছিল। এখন হচ্ছে ফার্স্ট ল কে সেকেন্ড ল বানায়া, মানে এই লটাকে ফার্স্ট ল বানানোটা তো আসলে কি কেমন পসিবল হচ্ছে না। তো একে একটু সম্মান বেশি দেখাইতে যাওয়ার জন্য মানে জিরোর আগে কি আসে, সরি 1 এর আগে কি আসে যদি বলি জিরো কাউন্ট হিসেবে ধরে জিরো, হ্যাঁ, সেই জন্য আমরা ওটাকে জিরোতে পাঠাই দিয়েছি আর কি, বিষয়টা এরকম। তো যাই হোক, আমরা এই ল গুলো সম্পর্কে পড়বো, এই ল গুলোর কিছু ম্যাথও দেখবো, সমস্যা নাই। আমরা তো মানে একটু সিম্পল ম্যাথই দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, খুব বেশি কঠিনে যাব না।
তারপরে আমরা ফিজিক্স করব স্যার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসলে ফিজিক্সটাই বেশি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসলে ফিজিক্সটাই বেশি। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যে পলিমার বা সফট ম্যাটেরিয়ালস নিয়ে মানে আমরা যে পড়াশোনা করি, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটাও কিন্তু আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেক বড় একটা অংশ দখল করে আছে। হ্যাঁ, তো কেউ যদি পরবর্তীতে তাই কি বলে বিএসসি কমপ্লিট করে মাস্টার্স করতে চান পলিমার বা হচ্ছে সফট ম্যাটেরিয়ালস এসবের উপরে, তাহলে কিন্তু আপনারা সহজেই মানে মুভ করতে পারেন, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু সুইচ করতে পারেন। আর এছাড়াও আইপি যেটাকে বলি আমরা, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, সেটাও কিন্তু আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা সেজন্যই আসলে আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক্সগুলো আসলে ক্লিয়ার মেকানিক্যালে আমরা শিফট করতে পারবেন কিনা? না, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। স্যার আমি এই আপনার 3 সপ্তাহ আগে একদিন প্রায় সারা রাত আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে খুঁজলাম বাইরে। আচ্ছা, যে আমি ভাবলাম যে দেখি একটু বাইরে কি আছে, টেক্সটাইল আছে কিনা, মানে দেশের যে নাম করা ইউনিভার্সিটিগুলো সবগুলোর ওয়েবসাইট না, স্পেশালি যদি ওখানে একটা প্রতিটা ইউনিভার্সিটিতে আছে এখন যেটা দেখলাম, তো কোনটাতে আছে আইপি মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এইটা আছে, আর পলিমার সায়েন্স আছে, আর আছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এই তিনটা দেখতে এগুলো আছে মানে একদম আমরা মেইনস্ট্রিম যে টেক্সটাইলটা পড়ি বাংলাদেশে, এটা শুধু বাংলাদেশ না, মানে এই ভারতীয় উপমহাদেশে এটা আসলে খুব কম জায়গায় আছে। কোথায় কোথায় পাবেন? চায়নাতে পাবেন, জার্মানিতে পাবেন, এই দুই একটা দেশে, টার্কিতে পাবেন না, সুইডেনে মোস্ট প্রবাবলি পাবেন। হ্যাঁ, স্পেশালি আপনি আবার যদি মানে যাই হোক, ইউরোপ সম্পর্কে আমার একটু ধারণা কম। ইউএসএ এর কথা যদি বলি, হ্যাঁ, ইউএসএ তো আমি আসলে ঘাটাঘাটি করছি অনেক। তো ইউএসএ তে আসলে মানে একদম ডিরেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মাত্র একটা ভার্সিটি অফার করে, নর্থ ক্যারোলাইনা। আর বাকিগুলো হইতেছে টেক্সটাইল রিলেটেড অফার করে, আর টেক্সটাইল রিলেটেড টেক্সটাইল, যেমন হইতেছে আপনি অ্যাপারেল মার্চেন্ডাইজিং, হ্যাঁ, ফ্যাশন ডিজাইনিং, হ্যাঁ, এগুলো টেক্সটাইল রিলেটেড। হ্যাঁ, এগুলো পাবেন, এগুলো প্রচুর পাবেন। এগুলো আবার ওরা হইতেছে কি হিউম্যানিটিস, মানে হইতেছে মানবিকের আন্ডারে তারা অফার করে, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং হিসেবে অফার করে। আর এটা একটু মানে একদম মেইনস্ট্রিম আমরা যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা পড়ি, এটা আসলে মানে চায়না, টার্কি বা হইতেছে আপনার জার্মানি, হ্যাঁ, এগুলো ছাড়া আসলে খুব বেশি জায়গা আসলে পাওয়া সম্ভব না। হ্যাঁ, বা ইউকের কথাও যদি বলি, ইউকেতেও আসলে টেক্সটাইল এগুলো ডিরেক্ট হয়তো নাই, ওই ফাইবার সায়েন্স বা হচ্ছে কি মানে টেক্সটাইল রিলেটেড যেগুলো আছে সেগুলো আছে। ম্যানচেস্টারে কি একদম টেক্সটাইল না, ওখানে আপনি ফাইবার সায়েন্স মনে হয়, টেক্সটাইল এন্ড ফ্যাশন, হ্যাঁ, এরকমই মানে একদম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা না। সমস্যা নেই, আপনারা কাছে নর্থ ক্যারোলাইনায় যাবেন, কি চিন্তা মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য তো নাম্বার 1। সো ওটা মানে খুবই প্রেস্টিজিয়াস একটা ভার্সিটি। তো এই তো মোটামুটি আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 0, 1, 2, 3 এইসব ল নিয়ে কথা বলবো। না, আসলে ভয় দেখানোর কিছু নেই, সিম্পল জিনিসই আমি পড়াশোনা করব। আসলে আমরা কঠিন জিনিস করে লাভ নেই। হ্যাঁ, কঠিন জিনিস হচ্ছে মানে বিষয় হচ্ছে কি, আমি আপনাদেরকে যেটা বারবার বলতেছি, বেসিক ক্লিয়ার করে দিব। এখন বেসিকটা ভাঙায় খাওয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, এখন আপনারা হচ্ছে কতটুকু ভিতরে যাবেন, কতটুকু ডিপে যাবেন, সেটা শুধু আপনার দায়িত্ব, সেটা আপনাকে যেতে হবে। আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই যাবেন। আর যারা যান তারা মানে তাদের প্রতি লাল সালাম, আর যারা জান না তাদেরকে কি বলবো। ওকে, ঠিক আছে। আর কোনো